খেয়াল করলে দেখবেন হাসিনা সরকারের আমলে বিগত 15 বছরে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হলো দুটি। এক, শিক্ষা ব্যবস্থা নীতি পরিবর্তন। দুই, বাংলাদেশে ভারতের রেল ট্রানজিট। ঘটনা আরো ঘটেছে, কিন্তু এর মধ্যে এই দুটাই একটু বেশি স্পেশাল। কেন স্পেশাল, আসেন দেন বিস্তারিত। এই যে এখন যে 6-7 যে ধাপ শেখানো হচ্ছে, ডিম সিদ্ধ করা কয়টা ধাপ, আবার 20টা জানার নাটক করা হচ্ছে, এগুলো কি কোনো লাভ আছে? পাশাপাশি যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় এসে তারা ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজগুলো করছে। এই আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা কি করব জীবনে, এগুলো দেখতে দেখতেই শেখা যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আপনি একটি জিনিস দেখবেন, সেটা হচ্ছে এখানে পড়াশোনার হার খুবই কম। ক্লাস 9-এর অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে, পরীক্ষা হবে 5 ঘন্টা, মাঝখানে আবার টিফিন আছে, পরীক্ষায় লেখা নেই, প্র্যাকটিক্যাল টাইপ। পরীক্ষার গ্রেডিং সিস্টেমটা একবার দেখেন, মার্কিং পয়েন্টে থাকে বৃত্ত, চতুর্ভুজ, আয়ত, রম্বস এসব। আমি এখনো জানি না কে কোনটা পেলে কত মার্কস পাবে। আচ্ছা, এখন আসি বই নিয়ে। যারা এখন 9-এ পড়ে তাদের কোনো বিভাগ নেই, সায়েন্স, আর্টস, কমার্স এসব নেই, ঢালাওভাবে বই সাজানো। বিজ্ঞান বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ বিজ্ঞান এসব মিক্স করে দেওয়া। গণিত বইয়ে থাকবে গণিত। ওমা, গণিত বইয়ে দেখি প্যারাগ্রাফ লেখা। গণিত কখনো থিওরি ভিত্তিক পড়া হতে পারে? যারা 2025-এর এইচএসসি ব্যাচ, তাদের ফিজিক্স, কেমিস্ট্রি বই দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। বই কখনোই ফালতু হয় না, ফালতু হয় যে লিখেছে সে। আর এই বইগুলো লেখার প্রধান সমন্বয় কে ছিলেন বলুন তো? আপনারা তাকে সবাই চিনেন, মোহাম্মদ জাফর ইকবাল। বোর্ড পরীক্ষায় গ্রেডিং সিস্টেমটা কেমন? চলে, আরেকটু পড়তে হবে, মাঝারি, ভালো হচ্ছে, ভালো, খুবই ভালো, আরেকটু পড়লেই বেস্ট, বেস্ট। এগুলো কোন ধরনের গ্রেডিং সিস্টেম ভাই? শিক্ষা ব্যবস্থার নীতি পরিবর্তনের মূল কারণ কি জানেন? কারণটা আমি আপনাকে বলবো না, আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন বা আশেপাশের স্টুডেন্টদেরকে ধরবেন। একটা ট্রান্সলেশন, একটা ম্যাথের সূত্র, সামাজিকরণ কি, ন্যায় অন্যায় কি, সাহস কি, তারা কিচ্ছু বলতে পারবে না, কারণ তাদেরকে পড়াশোনার নামে বানানো হচ্ছিল ফার্মের মুরগি। এবার আসি আসল ঘটনায়। 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, ঠিক তখনই সূর্য ডুবে যাচ্ছিল প্রায়। সরকারকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনে ভারতীয় র। তখনও ভারতীয় র বাংলাদেশে এসেছিল। তারা দেখেছিল শিক্ষার্থীদের ক্ষমতা, একতা, ঐক্য, নীতি। তখনই ঘাবড়ে যায় তারা। তারা আগে থেকেই জানতো বিরোধী দলের কোনো হ্যাডাম নেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার। এতদিন তো সবকিছু ঠিকঠাকই চলছিল। মাঝখানে 18-র ছাত্র আন্দোলন সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখনই ভারতীয় র চিফ বুঝতে পেরেছিল যে একমাত্র ছাত্র সমাজেরই ক্ষমতা আছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার। কিন্তু এদেরকে কিভাবে দমানো যায়? এদের দমাতে হলে দুটো কাজ করতে হবে। এক, এদের মেরুদণ্ড ভেঙে ফেলতে হবে। দুই, দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে হবে। মেরুদণ্ড ভাঙবে কিভাবে? আপনারা সবাই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড, যার ফলে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ছাত্র সমাজ অন্ধ হয়ে যাবে, ভালো মন্দের পার্থক্য বুঝবে না, নিজের অধিকার আদায়ে সচেষ্ট হবে না। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তনের কারণটা কি। এবার আসি 2 নম্বর পয়েন্ট নিয়ে, কিভাবে তারা দেশের নিয়ন্ত্রণ নেবে। একটা দেশকে নিয়ন্ত্রণ করতে গেলে তাদেরকে সেখানে যেতে হবে, থাকতে হবে। আর সরাসরি প্রবেশ করাটা তো আন্তর্জাতিক আইন বিরোধী, যার ফলে তারা নিয়ে আসে এই রেল ট্রানজিট। বাংলাদেশের বুকে ভারতের রেল চলাচলের এক্সট্রা কোনো কারণ ছিল না। বিশ্বাস করেন, এক্সট্রা কোনো কারণ ছিল না। যা দেখানো হতো, বোঝানো হতো, সবই মিথ্যা হতো। ট্রানজিটের মূল কারণ ছিল ভারতীয় সেনাবাহিনী দেশের মধ্যে প্রবেশ করানো। আর একবার যদি ভারতীয় সেনাবাহিনী দেশে প্রবেশ করে যেত, তাহলে ধীরে সুস্থে তারা দেশের নিয়ন্ত্রণটা নিজেদের কাছে নিয়ে নিত এবং সরকারের আর কোনো ভয় থাকতো না গদি হারানোর। নির্ঘুম কোনো রাত কাটাতে হতো না। 24-এর নির্বাচনের পর সরকারের মিশন ছিল দুইটা। এক, কোটা দিয়ে কোটাধারীদের তার পক্ষে নেওয়া। দুই, ভারতীয় রেল ট্রানজিটের মাধ্যমে এদেশে তাদের সেনাবাহিনী প্রবেশ করানো। কিন্তু দুইটার একটাও কাজে লাগেনি, কারণ রেল চালু হওয়ার কথা থাকলেও কোনো একটা কারণে তা বিলম্ব হয়। কিন্তু ততদিন সরকার কোটার ঘোষণা দিয়ে দেয়, আর তখনই ছাত্র সমাজ জেগে ওঠে। কিন্তু এই ঘোষণাটা যদি ভারতীয় সেনাবাহিনী দেশে প্রবেশের পরে দিত, তাহলে ঘটনা কিন্তু একদম উল্টে যেত। চিন্তা করুন কত সুনিপুণ উপায়ে এ জাতির ধ্বংস করার প্ল্যান সাজানো হয়েছিল, যে ব্যাপারে আপনি ঠিকমতো অবগতই ছিলেন না।